Previous terminologies that preclinical, paraclinical, and clinical, these are not in vogue. So they have removed all these terminations or nomenclatures, phase 1, phase 2, and phase 3. Normal anatomy of the human body, normal physiology of the human being, and the biochemical status of the normal status. But I know that you have learned what are the aberrations also, what are the abnormal values also, or what are the abnormalities can be there. That is in very short or in just কি বলবো আমাদের বাংলা ভাষা ভাষা ভাষাভাবে একটা ইমপ্রেশন হয়েছে যে ব্লাড সুগার লেভেল এর উপরে গেলে অ্যাবনর্মাল, এরকম একটা আর কি। তো এখন এবারে যেটা আমরা পড়তে শুরু করব, নাও উই আর ওয়ান স্টেপ অ্যাহেড টু বিকাম আ ডক্টর। আমি যখন আন্ডার গ্রাজুয়েটে, আমি যদিও বললাম প্যাথোলজি ইজ মাই প্যাশন, বাট for the undergraduate students, I don't want to make them a pathologist in my undergraduate classes. I just try to make them a basic doctor. Because first aim at present in your front is to become a basic doctor. So, to become a basic doctor, the pathology, I will teach you the pathology, only that part which is needed to become a basic doctor, not to become a pathologist. I teach the students to be a pathologist when they come to me as PG students. Then I teach them under the microscope and all these things, okay? But under the microscope, it is a new world, একটা ইউনিভার্স, কত কি যে দেখা যায় আমাদের খালি চোখে আমরা যা না দেখি আমরা এতে দেখি। তো সো দ্যাট ইজ দ্য অ্যানাদার স্টোরি। সো উই আর নট গোয়িং ইনটু দ্য ডিটেইলস অফ দ্য দ্যাট সো কল্ড প্যাথোলজিস্ট। What is needed at present for you, that to understand the basic things or the basic changes which occur due to any disease. That is the main thing you will be taught in these pathology classes. মাইক্রোবায়োলজিও তাই, তোমরা মাইক্রোবায়োলজির সেই পর্যন্তই পড়বে যতটুকুন তোমাদের একটা বেসিক ডক্টর হতে লাগবে। একজন বেসিক ডক্টর হয়ে একটা পেশেন্টকে কখন তুমি কোন ইনভেস্টিগেশনটা করতে বলবে, কখন সেই ইনভেস্টিগেশনটা সেনের রিপোর্ট এলে সেটার ইন্টারপ্রিটেশন কিভাবে করবে, বা তাকে সেই পেশেন্ট, as long as you are an MBBS doctor, whether you will refer him or her to any specialist or you can be able to treat the patient by yourself, that discretion you should develop. Okay, so that is the main. তাহলে আমাদের এখনকার ইয়েতে এনএমসির ইয়েতে কি বলছে, কম্পিটেন্ট ডক্টর হতে হবে। কম্পিটেন্ট মানে যে নিজের উপরে নিজের সেই কনফিডেন্সটা আছে, প্রথম কনফিডেন্স আনতে হবে নিজের উপরে যে আমি করতে। আবার ওভার কনফিডেন্স, যে কোনো জিনিসই টু মাচ ইজ এনিথিং ইজ সিন। তাহলে যদি আমি ওভার কনফিডেন্ট হয়ে যাই, দ্যাট ইজ অলসো ভেরি ব্যাড। তাহলে প্যাথোলজি কথাটার মানে কি আমরা সবাই জানি, লজি মিনস এনি স্টাডি অর সায়েন্স লাইক দ্যাট, অ্যান্ড প্যাথোস মিনস suffering, pain, etc. and etc. But I assure you that the subject of pathology will not create any pain to you. It is for the patients only, not for you. Okay. So, pathos means sufferings and logi means the. So, what is the, I have, what is the things? এটা কিভাবে ডেভেলপ করলো? আমরা যদি একটা মেডিকেল হিস্ট্রিতে যাই, প্রথম দিকে প্রথম যে একটা প্রি হিস্টোরিক এরা, তখন কি মনে করতো লোকে? অসুখ বিসুখকে কি মনে করতো বলো, তোমরা বলো? ভূত প্রেত, হ্যাঁ, ভূত প্রেত, এবং ভগবান তাকে সারিয়ে দিলেন, এরকম একটা ছিল। কুদৃষ্টি পড়েছে, ডাইনির দৃষ্টি পড়েছে, মুখের ভূতের দৃষ্টি পড়েছে, হ্যানা তানা ভূত প্রেত, ওঝা বদ্যি হ্যানা তানা এখনো আছে, নেই তা না, ভেরি মাচ ইজ দেয়ার। আমরা যে কোনো সন্ধ্যেবেলায়
যে কোনো একটা সিরিয়াল খুলে বসলেই আমরা বুঝতে পারবো তারা এখনো রীতিমতো বিদ্যমান আমাদের মধ্যে। হ্যাঁ, কাজেই তার সেই ছিল। যাই হোক, সেইখান থেকে আস্তে আস্তে বেরিয়ে কিছুটা ফিলসফাররা, কিছুটা মানে তারা যে আলাদা করে ডক্টর হিসেবে নিজেদের সমাজে পরিচিতি ছিল তা না, কিন্তু আস্তে আস্তে সেরকম ভাবে একটু একটু করে র্যাশনালিটিটা গ্রো করতে শুরু করলো। সো starting from the Indian mythology, the Greek mythology, the Egyptian papyrus, we get different references. এবং তারই মধ্যে কোথাও কোথাও সবটাই হয়তো দেখি যে আমরা সবটাই যে মিথ, সবটাই যে ভুল ওদের ইন্টারপ্রিটেশন ছিল বা ওদের আইডিয়াস যে সবটাই ভুল ছিল তা কিন্তু নয়। আমরা এখন যদি ভালোভাবে একটু একটু করে খুঁজে খুঁজে দেখি, দেখা যায় যে তাদেরও অনেক কিন্তু অবজারভেশনস ছিল যেগুলো আমাদের পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করেছে। মানে আমি বলছি, একটা হঠাৎ করেই মনে এলো যে উন্ড, তোমরা এরপরে সার্জারিতে যাবে, পড়বে উন্ড, অনেক রকমের উন্ড হয়, মানে শার্প কাট উন্ড, ল্যাসারেটেড উন্ড, অনেক রকমের উন্ড হয়। হ্যাঁ, তো সেই উন্ডের ডেসক্রিপশন আমাদের মানে সুশ্রুতর যে বই, চরক সুশ্রুত এরা যে ছিলেন, সুশ্রুতের এরকম উন্ডের ডেসক্রিপশন আছে। only one wound is lacking there, that is the bullet injury or the blast injury, কারণ তখন বারুদ আবিষ্কার হয়নি। ওকে, বাট all the other types of wounds are there. হ্যাঁ, কাজে এরকম ভাবে অনেক রকম ভাবে আস্তে আস্তে গ্রো করেছে। আমাদের দেশেও ছিল আয়ুর্বেদ যেটা ছিল, হ্যাঁ নিশ্চয়ই তার মধ্যে এখনো আমরা বুঝি যে কিছু জিনিস ছিল। এই করতে করতে আস্তে আস্তে একটু একটু করে গ্রো করলো। তখনও কিন্তু এই ডিভিশনগুলো হয়নি, প্যাথোলজি, অ্যানাটমি, অমুক তমুক এইসব কিছু হয়নি। অ্যানাটমি তোমরা নিশ্চয়ই এর আগে তোমরা অ্যানাটমি ক্লাসে গল্প শুনেছো যে অ্যানাটমি ডিসেকশন করাটা একটা ক্রাইম ছিল, লুকিয়ে লুকিয়ে লোকে করতো, গ্রেভিয়ার্ড থেকে খুঁড়ে নিয়ে আসতো। মানে কতটা মানুষের জানার ইচ্ছেটা ভেতরে হতো যে অত রিস্ক নিয়ে গ্রেভিয়ার্ড থেকে একটা ডেড বডি খুঁড়ে এনে রাতের অন্ধকারে, তখন তো আর ইলেকট্রিক লাইট নেই, সেই আলো জেলে তারা ডিসেকশন করছেন। হ্যাঁ, এবং সব থেকে মজার কথা যে আমি এখনই আর্টিস্টের কথা বলেছিলাম, দো হি ওয়াজ এ ফেমাস আর্টিস্ট, ওর কিন্তু অ্যানাটমিক্যাল ডেসক্রিপশন এখনো পর্যন্ত কে, লিওনার্দো দা ভিঞ্চি। কাজে দের ইজ নো বার দ্যাট যে তুমি এটা করছো মানে ওটা করতে পারবে না, কেমন। তো এইরকম করতে করতে আস্তে আস্তে গ্রো করলো। ক্রমশ দেখা গেল যে ফ্রম দ্য প্রিহিস্টোরিক এরা অফ দ্য গড অ্যান্ড ইভলস অ্যান্ড দ্য স্পিরিটস, আস্তে আস্তে আমরা র্যাশনাল একটা মেথডিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরে মোটামুটি যখন রেনেসা হলো, অমুক হলো তমুক হলো, অনেক সায়েন্স অন্য সব দিকে যখন এগিয়ে গেল, তখন দেখা গেল যে আস্তে আস্তে ইনভেস্টিগেশন বা প্রুফ দরকার হতে লাগলো। হ্যাঁ, যে কিভাবে অসুখটা হলো, কেন হলো, তার র্যাশনালিটি। তো বিরাট গল্প, অত গল্প বলতে গেলে তো হবে না। প্রথম যেমন একটা ইয়ে বললেন, জেনার বললেন যে ইনফেকশনের গল্প বললেন, যে ব্যাকটেরিয়ার একটা প্রুভ করলেন। এরকম ভাবে লুয়েন হক তিনি মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন, বিভিন্নভাবে তাহলে আমাদের ইয়েগুলো এলো আস্তে আস্তে। তাহলে প্যাথোলজি বলতে আমি যেটা বলতে চাইছি, তো ইট ব্রিজেস দ্য বেসিক সায়েন্সেস টু দ্য ক্লিনিক্যাল প্র্যাকটিস। আমি যেটা বললাম, আমার প্রথমেই যেটা মনে হয়েছিল, কোনটার এইটা না, অ্যান্ড ন্যাচারালি প্যাথোলজি ইজ নট এ ভেরি ডিফাইন্ড ক্লিনিক্যাল, মানে একটা ডিফাইন্ড কোনো জিনিস নিয়ে না। এরটা পড়তে গেলে আমাকে অ্যানাটমি জানতে হয়, আমাকে ফিজিওলজি জানতে হয়, বায়োকেমিস্ট্রি। যেমন ধরো খুব সহজ আমি যদি একটা কথা বলি, আমি যদি বলতে চাই যে কারুর একটা আমি ডায়াগনোসিস করব, বায়োপসিতে একটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কেমন, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তাহলে কি আমাকে তার আগে নর্মাল অ্যাপেন্ডিক্স জানতে হবে, এক নম্বর কথা। দু নম্বর কথা, আমার প্যাথোলজি সেইখানটাতে যেটা, যে একটা অ্যাকিউট ইনফ্লামেটরি প্রসেস হলে কি কি চেঞ্জেস হয় আমাকে সেটা জানতে হবে। এবং সেখানে, এটা হয়তো খুব ছোট করে বলছি, অন্য আরো বড় জায়গায় গেলে সেখানে কি কি কেমিক্যাল মেডিয়েটার্স কাজ করেছে আমাকে জানতে হবে।
এবং তার কি কি কনসিকুয়েন্সেস হয় সেটাও আমাকে জানতে হবে, এবং সাইড বাই সাইড আমাকে ক্লিনিক্যাল ফিচারও জানতে হবে। প্যাথোলজিস্টদের কিন্তু ক্লিনিক্যাল ফিচারও জানতে হয়, পড়তে হয়। সো ইট ইনক্লুডস অল দিস কোনটা রে হচ্ছে না যে এটা, ও পয়েন্টারটা কাজ করছে না রে, মানে আলোটা আসছে না, আসছে দেখতে পারে। So includes all these things. This is the you may say that madam you are glorifying your subject, but it is practically it is not that. Okay, now the history যদি আমি বলি, যেটা বললাম প্রি হিস্টোরিক এরা থেকে আস্তে আস্তে এরা অফ গ্রস প্যাথোলজি অ্যান্ড অ্যানাটমি। এইখানটা একটা কথা আমাদের প্রথম যেটা মনে করা হলো যে প্রি হিস্টোরিক বাদ দাও, মেডিভেল পিরিয়ড যেটা বললাম এই সমস্ত গেল, এরা অফ গ্রস প্যাথোলজি অ্যান্ড অ্যানাটমি মানে যখন একটা কোনো রোগ হতো তখন কেউ ভাবতো না যে আমি আবারও ওই ইয়েতেই যাচ্ছি, ধর অ্যাপেন্ডিসাইটিস হলে তার একটা পেটে ব্যথা হয়েছে, তার একটু জ্বর হয়েছে, এটা মানুষ দেখতে পেত, অন্যগুলো তো তত দেখতে পেত না, তো কাজে কাজেই ভাবতো সেটা পুরো শরীরটার জন্য হয়েছে। They cannot describe it or cannot think of that the inflammation is localized only in the appendix, and these are the side effects throughout the body. So it was a grossly thought process, একটা গোটা ভাবে ভাবতো, পুরো শরীরটা নিয়ে ভাবতো। সেটাও এখনো যে বাদ দিচ্ছি আমরা তা না, কিন্তু মেইনলি হচ্ছে গোটাগুটি একটা এর ব্যাটারির অবস্থা খারাপ, চলছে না, যাকে। সো নেক্সট কেম দ্য এরা অফ টেকনোলজি। আস্তে আস্তে এক্স রে এলো, হ্যাঁ, ম্যাডাম কুরির হাত ধরে, এদের হাত ধরে এক্স রে এলো, তারপরে আস্তে 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 রেডিওলজিটা এখন কোন লেভেলে পৌঁছে গেছে, এমআরআই, সিটি, হ্যানা ত্যানা কত রকম, এবং এখন যেটা আমরা চলছি একেবারে প্রায় মলিকিউলার লেভেলে কাজ হচ্ছে। তাহলে এই যে একটা হিস্ট্রি একটা চললো, একটা অদ্ভুত রকমের অবস্থা, মানে স্পিরিচুয়াল বা ইভিল একটা ব্যাপারের এফেক্টের জায়গা থেকে আস্তে 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 প্রথমে ভাবলো পুরো শরীরটা, গ্রস একটা জিনিস ভাবলো, তারপরে অর্গান স্পেসিফিক করে ভাবলো, তারপরে অর্গান থেকে চলে গেল আস্তে আস্তে টিস্যুটা ডেসক্রাইব করলো, করে এখন স্পেশালি ফর দ্য ক্যান্সার আমাদের চলে এসেছে একেবারে মলিকিউলার লেভেলে। প্রত্যেকটা ক্যান্সারকে এখন আজকাল প্রায় মলিকিউলার লেভেলে জেনেটিক্স দিয়ে এক্সপ্লেইন করার চেষ্টা করা হচ্ছে, এবং মোস্ট অফ দ্য ট্রিটমেন্টস আর অলসো রিলেটেড টু দ্যাট জেনেটিক্স অর দ্যাট ক্রোমোজোমাল প্যাটার্ন অর লাইক দোজ থিংস, বিকজ আমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট সেইভাবে তৈরি হচ্ছে, ওষুধ সেইভাবে তৈরি হচ্ছে, মানে কেমোথেরাপি সেইভাবে তৈরি হচ্ছে, টার্গেটেড থেরাপি যে কারণে আমাদের নাম বলছি আমরা। So these are the main things. Now Indian physician আমরা কিছু কিছু নাম জানি, চরক, সুশ্রুত, ধন্বন্তরী, জীবক। জীবক ছিলেন বুদ্ধদেবের ফিজিশিয়ান, হ্যাঁ, তো জীবকের একটা গল্প হচ্ছে, মানে সবই তো গল্প তো না, জীবকের আশ্রমে তার শিক্ষা শেষ হয়ে গেছে, তো আরও তো অন্য সব শিষ্যরাও আছেন, তো গুরু একদিন বলেছেন যে তোমাদের এবারে কোর্স শেষ, ফাইনাল এক্সামিনেশন MBBS দিতে হবে, সেরকম আর কি, যাও তোমরা, তোমাদের পরীক্ষা। কি পরীক্ষা না, তোমরা আজকে গিয়ে যে গাছের কোনো ঔষধি গুণ নেই সেই রকম একটা দুটো গাছ তুলে নিয়ে এসো, যে জটা পারো গাছ তুলে নিয়ে এসো। তো সারাদিন ধরে সব ছেলেপিলেরা, অন্য সব ছেলেরা এরকম করে বোঝাই করে অনেক গাছপালা সব নিয়ে এসেছে। দিন পেরিয়ে এদিকে গুরু জীবককে আলাদাভাবে স্নেহের চোখে দেখতেন, একটু ব্লু আইড বয় ছিলেন তো গুরুর কাছে, তো জীবক ফিরছে না, অন্যরা মুখ চাওয়া চাই, জীবক আজকে কিচ্ছু পায়নি রে, এরকম একটা ব্যাপার চলছে, জীবক আর ফেরেন না। সন্ধে হয়ে গেছে, তখন জীবক মাথা নিচু করে গুরুগৃহে ফিরলেন। তো গুরু বলছেন, কি হলো জীবক, তুমি ওরকম মাথা নিচু করে আছো কেন? না গুরুজি বা যাই হোক, আমি আজ সারাদিন খুঁজেও এমন একটাও কোনো গাছ পাইনি যার কোনো ওষুধি গুণ নেই, অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রু, এটাই সত্যি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু ঔষধি গুণ বা তার কিছু আয়ুর্বেদিক গুণ থাকে।
আমরা জানি বা না জানি তাকে ব্যবহার করি বা না করি। হ্যাঁ, তাহলে জীবকরা এরকম ছিলেন। ধন্বন্তরী আমাদের বলা হয়। সুশ্রুত তো সার্জন ছিলেন, সুশ্রুত ছিলেন একজন সার্জন, আর চরক ছিলেন মেনলি মেডিসিনের ফিজিশিয়ান। তোমরা তো সব চরক শপথ নিয়েছো নাকি, জানি না আদৌ সেটা আদৌ চরকের লেখা কিনা। তারপরে অন্য যে প্রুফ আমরা যেটা পাই সেগুলো হচ্ছে ইজিপশিয়ান প্যাপিরাস। হ্যাঁ, ইজিপশিয়ান প্যাপিরাস এবং যে মমির যে সমস্ত ইয়ে দেখা যায় সেখানেও অনেক রকমের রোগের ডেসক্রিপশন আছে। হ্যাঁ, অনেক রকম রোগ। এবং আমি বলতে হয় একটু ছেড়ে গেলাম, আমাদের ইন্ডিয়াতে অনেক রকমের জিনিস কিন্তু প্র্যাকটিসড হতো। এটা যদিও প্যাথোলজি রিলেটেড নয়, মেডিকেল সায়েন্স রিলেটেড। মানে তখনকার দিনে একটা ছিল রাই, মানে শাস্তি বলতে নাক কেটে দেওয়া হতো, মানে যেটা শূর্পণখার করেছিল আর কি লক্ষণ। তো ওটা একটা শাস্তি ছিল, মানে চোর ডাকাতদের নাক কেটে দেওয়া হতো। তো তারা অনেক সময় রাইনোপ্লাস্টি করতে যেত লুকিয়ে লুকিয়ে ইয়েদের কাছে। এবং সেই এনশিয়েন্ট ইন্ডিয়াতে মানে এই সুশ্রুতের আমলেও একটা রাইনোপ্লাস্টির একটা ইয়ে ছিল, কিন্তু করতো ওরা। হ্যাঁ, একটা কিছু একটা এখানে সেলাই টেলাই করে সেলাই করতো। আরো মজার জিনিস আছে, সেলাই করতো কি দিয়ে জানো? ডেও পিঁপড়ে হয় না, কালো কালো বড় বড় ডেও পিঁপড়ে, ওরা দেখেছে একবার এরকম করে কামড়ে ধরলে আর ছাড়ে না। দুটো সাপ মার্জিনকে কাছে এনে ওটাকে কামড়িয়ে দিত। ও দুটো দাঁড়া দিয়ে এরকম কামড়ে ধরলো, তখন মাথাটাকে কেটে দিত বডি থেকে। ও তো মরে গেল, রাইগার মর্টিস হয়ে থেকে গেল। এইবারে যতদিন না উন্ড ওকে তুমি নিজে সরাচ্ছ ততদিন সে ওখান থেকে খুলবে না। এইরকম সমস্ত প্রসেস ছিল, কেমন অনেক রকম ছিল। তো এগুলো আমাদের এরও অনেক আলোচনা আছে, আর যাচ্ছি না। আর এরপরে যেটা যার হাত ধরে কিরে বল, আমার তো কতটা হয়তো এতটা, তখনকার দিন আর কত ইয়ে করছে, ইনজুরি করছে, তাই না, করছে। এরকম নানান রকম গল্প, অনেক রকম গল্প, গল্পর কি আর শেষ আছে? গল্প হচ্ছে যেমন ধরো ট্রান্সফিউশনের যদি গল্প শোনো, ট্রান্সফিউশনের গল্পটা খুব মজার। ট্রান্সফিউশন কাদের, মানে মেনলি এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা, যা কিছু পরীক্ষা নিরীক্ষা কাদের উপর হতো বলো তো? কাদের উপর হতো মেইনলি? হ্যাঁ, কয়েদি, কয়েদি, ওয়ার প্রিজনার। হ্যাঁ, যারা ইনজুরি, মানে এক্সপেরিমেন্ট করতো বিপক্ষের শত্রুপক্ষের লোকগুলোর ওপরে, আর নিজের লোকগুলোর ওপরে খানিকটা এটা ভালো জিনিসটা করার চেষ্টা করতো। সব জায়গায়, ওয়ার্ল্ড ওয়ারেও তাই। ওয়ার্ল্ড ওয়ারের সময় কত যে জিনিস আবিষ্কার হয়েছে, হ্যাঁ, শুদ্ধ এই প্রিজনারদের ওপর এক্সপেরিমেন্ট করে করে। হ্যাঁ, যদিও সেটা এখনকার দিনে তার সেরকম কথা নেই, কিন্তু যা সত্যি সেটা আমাদের মেনে নিতে হয়, এটা হয়েছে। হ্যাঁ, ঠিক তেমনি যেটা বলছিলাম ব্লাড ট্রান্সফিউশনের গল্পটা খুব মজার। নিজের সৈনিক আহত হয়েছে, গলগল করে ব্লিড করছে, ওদের একটা সৈনিককে ধরে এনে তার হাতটা কেটে দিয়ে চেষ্টা করলো একটা পাইপ টাইপ দিয়ে কিছু দিয়ে রক্তটাকে ঢুকিয়ে দেওয়ার। সে তো একটুক্ষণ পরে ক্লট করে গেল না। তারপরে দেখলো মানুষ যখন পাচ্ছে না, যুদ্ধক্ষেত্রে কিছু ঘোড়া আছে, সে ঘোড়ার থেকে দিতে চেষ্টা করলো। কিছু গরু ফরু নিয়ে এসেছে বা ছাগল নিয়ে এসেছে দুধ টুধ খাবে বলে, সেখান থেকে এবার যে কোনো অ্যানিমাল থেকে নিয়ে ট্রান্সফিউজ করার চেষ্টা করলো। তো এইটাতে খুব মজার একটা কমেন্ট আছে আমাদের পুরোনো একটা বইয়ে, যে মোস্ট অফ দ্য অ্যাটেম্পটস was greatly frustrated due to the clotting of the blood and save the life of the patient. যদি ওই ঘোড়ার রক্ত সত্যি ঢুকতো বা অন্য মানুষের রক্ত, তাহলে সে ব্লিডিং এর জন্য না হলেও ওই রক্তের জন্যই মরে যেত। কাজে কাজে ট্রান্সফিউশন না পেয়ে সে বেঁচে গেল। কারণ তার অনেক পরে এই সবগুলোর মানে আমাদের ব্লাড গ্রুপ আগে আবিষ্কার হয়েছে যখন, তারও কিছুদিন পরে যে ব্লাড ট্রান্সফিউশনের যে অ্যান্টিকোয়াগুলেশনের যে গল্প, সেই সবগুলো তৈরি হয়েছে। কাজে কাজে এরকম নানান রকম সব গল্পের মধ্যে দিয়ে আজকে আমার কাছে গল্প মনে হচ্ছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে এগুলো ছিল কঠিন বাস্তব। তারা করেছেন এই কাজগুলো, চেষ্টা করে গেছেন, চিরকাল চেষ্টা করে গেছেন, এখনো যেরকম সায়েন্টিস্টরা চেষ্টা করে যাচ্ছেন, আমরা শুধু তার ফায়দা লুটছি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যিনি এলেন আমাদের একটা খুব বেশি র্যাশনাল একটা জায়গায় দাঁড় করালেন, যদিও বিফোর ক্রাইস্ট, ইয়েতে খ্রিস্টপূর্বাব্দেই, তিনি হচ্ছেন হিপোক্রেটিস, যার নামে আমরা এখনো পর্যন্ত প্রায় সারা ওয়ার্ল্ডেই এখনো পর্যন্ত ডাক্তার হয়ে যাওয়ার পরে ওথ নেওয়া হয়।
তিনি কিছুটা ফর্মুলেট করলেন যে আমাদের কি করা উচিত কি করা উচিত নয়, ওথ যেটা আর কি। তাছাড়াও অনেক বেশি র্যাশনালিটিতে এলেন। নেক্সট আমি একেবারে ডাইরেক্টলি চলে আসছি প্যাথোলজিতে। এর মধ্যে অনেক কিছু কাণ্ড তো বললাম, যে লিওন হক থেকে শুরু করে নানান রকম ইনফ্লামেশন হ্যানা ত্যানা অনেক কিছু হয়েছে। তো সেই সব করে আমরা ফাদার অফ মডার্ন প্যাথোলজি আমরা বলি রুডলফকে, রুডলফ ভিরখাওকে, তাকে আমরা বলি ফাদার অফ মডার্ন প্যাথোলজি। কারণ তিনি প্রথম বললেন অল ডিজিজেস স্টার্ট উইথ মলিকিউলার অর স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য সেল। সেলের থেকেই প্রথম আমি যখন একটা পুরো শরীরে জ্বর দেখছি, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, পুরো শরীরে জ্বর দেখছি, তার থেকে আরেকটু নেমে এসে দেখলাম অ্যাপেন্ডিক্সটা ইনফ্লেমড হয়েছে, তার থেকে আরেকটু নেমে এসে দেখলাম তার ভেতরে যে মিউকোসা সেটা ইনফ্লেমড হয়েছে, তার থেকে আরও নেমে গিয়ে সেলের মধ্যে গিয়ে দেখলাম সেই সেলগুলোর নেক্রোসিস হচ্ছে, তার মলিকিউলার চেঞ্জেস হচ্ছে, সেলগুলোর ডেথ হচ্ছে। তাহলে এই যে ধাপে 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 নেমে এলেন একেবারে সেলুলার লেভেলে গিয়ে একটা ডিজিজকে এক্সপ্লেন করলেন, দ্যাট হ্যাজ বিন described by the Virchow. So we respect him as our father of the modern pathology. এবং ভিরখাওয়ের নামে অনেক রকম কিছু আছে আমাদের প্যাথোলজিতে যেগুলো আমরা তার নামে বলা হয়। So the normal cell, naturally a normal cell will function normally. একটা নর্মাল সেল নর্মালি ফাংশন করবে, and that is called homeostasis. হোমিওস্ট্যাসিসটা মেনটেন্ড হয়। কিন্তু যখন কোনো কিছু কারণে একটা সেল ইনজিওর্ড হয়, তখনই সেই সেলের থেকে শুরু করে অর্গান ডিসফাংশন শুরু হয়, অ্যান্ড ডিজিজ স্টার্টস। সেটা হচ্ছে আমার ডিজিজ প্রসেস। তাই এই ইনজুরি কি হতে পারে? যা খুশি হতে পারে, কোনো যা রকম খুশি, একেবারে সেই বলতে পারি প্রায় এনিথিং আন্ডার দ্য সান, অ্যান্ড দ্য সান ইটসেলফ ক্যান কজ ইনজুরি। সানলাইট থেকে শুরু করে একটা জাস্ট আঘাত থেকে শুরু করে একটা কাট থেকে শুরু করে বার্ন, রেডিয়েশন, এনিথিং, any microbial agents starting from the virus up to the long tapeworm, anything can cause cellular injury. The immunological injury, all these things can cause, or metabolic injury, anything can cause injury to the cell. So the list is very long of what are the injurious agents to our body. তার আমরা আস্তে আস্তে যখন প্যাথোলজি পড়ব কোন ইনজুরির জন্য কি ধরনের কি হয়েছে সেইগুলো ক্রমশ পড়ব আস্তে আস্তে। সো ডিজিজ প্রসেস ক্যান বি স্টাডিড আন্ডার, আমরা কিভাবে ইউজুয়ালি এরকম করে তো একটা এলোমেলো করে তো করা যায় না, যেমন তোমাদের রোল কল যখন আমরা করছি একটা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিচ্ছি, সেটা আমাদের সুবিধা হয়। তাহলে আমরাও যখন একটা ডিজিজ প্রসেস পড়ব, ডিজিজ প্রসেসকে শিখতে যাব, তখন আমাদের তাকে একটা মেথডের মধ্যে ফেলতে হবে। সেই মেথডটা কি? দ্য ফার্স্ট থিং ইজ দ্য ইটিওলজি। ইটিওলজি কথাটার মানে কি না, দ্য কজ অফ দ্য ডিজিজ, কি কারণে হয়েছে। একটা লোকের পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে, কি কারণে হয়েছে? বাই দ্য ইনফেকশন অফ দ্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এইরকম, হ্যাঁ, একটা লোকের পেটে ব্যথা হচ্ছে, গল স্টোন হয়েছে, কেন ব্যথা হচ্ছে, কেন তার কোলেসিস্টাইটিস হয়েছে না, তার গল ব্লাডারের মধ্যে স্টোন জমেছে, সেইটা ইরিটেট করছে বা যা কিছু করছে, সেই কারণে তার ওখানে ব্যথা হচ্ছে। সো দিজ আর দ্য কজেস। সো দিস ইজ দ্য ইটিওলজি অফ দ্য ডিজিজেস। নেক্সট ইজ দ্য pathogenesis. This is very important for us. The pathogenesis. Genesis মানে the process, বা কিভাবে হচ্ছে, তাহলে এইবারে আসছে প্যাথোজেনেসিস। নর্মাল থেকে ডিভিয়েট করে গিয়ে কিভাবে অসুখটা হচ্ছে, দ্যাট ইজ দ্য প্যাথোজেনেসিস। কেমন? যেমন ধরো আমি বলি, সবাই আমরা জানি যে আমাদের ফোঁড়া সবারই হয়েছে, কারণ না সকলের ছোটবেলায় হোক বড়বেলায় হোক ফোঁড়া হয়েছে। এইবারে কেন ফোঁড়াটা হয়েছে না, এখানে আমার একটা স্টাফাইলোকক্কাল ইনফেকশন ঢুকেছে। এইবার স্টাফাইলোকক্কাল ইনফেকশন ঢুকে সেখানে সে পরপর কি করেছে,
প্রথমে ওখানে ইনফ্লামেশন হয়েছে, সেখানে তার ভেসোডাইলেশন হয়েছে, সেখানে তার নিউট্রোফিলিক মানে তার ফার্স্ট লাইন অফ সোলজার্স এসে গেছে, নিউট্রোফিল এসেছে গাদা গাদা, তারা লড়াই করতে গিয়ে মরে গেছে কিছু, হ্যাঁ, কিছু সেল ডেব্রিজ তৈরি হয়েছে, করে পাস তৈরি হয়েছে। সো দিস ইজ দ্য পাথ, that is the pathogenesis. So in every disease we can describe the pathway of the disease except some cancers. Cancer এরও কিছু কিছু আছে, প্রি-ক্যান্সারিক কন্ডিশন থেকে একটা এক্সপোজার টু প্রিডিসপোজিং ফ্যাক্টরস হলো, যেমন ধরো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, সে তার একটা লং স্ট্যান্ডিং স্মোকিংয়ের হিস্ট্রি আছে, সে স্মোক করে করে তার সিলিয়েটেড সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড যে মিউকোসা এপিথেলিয়াম সেটাকে হারিয়ে ফেললো, শেষ করে ফেললো, তার বদলে সেখানে তার স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম হয়ে গেল। এইবারে সেটা নর্মাল থেকে আস্তে আস্তে করে তার ডিসপ্লাসিয়া হলো, ডিসপ্লাসিয়া ক্রমশ ক্রমশ বাড়লো, বাড়তে বাড়তে সে ইনসিটু ক্যান্সার হলো, তারপরে সে ইনভেডিং ক্যান্সার হলো। সো দিজ আর দ্য প্যাথোজেনেসিস, মানে গল্পটা কিভাবে তৈরি হলো, রাম কি করে আস্তে আস্তে রামের রাজত্ব, সে রামের সিংহাসনে বসলো, বনবাস টনবাস সব সেরে, দ্যাট ইজ দ্য প্যাথোজেনেসিস। সো অল থিং ইজ দ্য দ্যাট ইজ নাও দ্য মরফোলজিক্যাল চেঞ্জেস। এইবারে একটা কিছু হলে তার সেখানে কিছু কিছু চেঞ্জ হবে, নর্মাল তোমরা দেখে এসেছো তার কি কি চেঞ্জ হবে। এইবার কিছু কিছু অসুখের কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে, আবার কিছু কমন জিনিস আছে, যেমন ধরো ইনফ্লামেশন। ইনফ্লামেশন আমার যদি অ্যাকিউট ইনফ্লামেশন, আমি একটু আগেই বারবার করে বলছি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এবং অ্যাকিউট ইনফ্লামেশনের এক্সাম্পল পায়োজেনিক ইনফ্লামেশন, ইনফেকশন, এটা আমার অনেক জায়গায় হতে পারে, অ্যাপেন্ডিক্সে হতে পারে, লাংসে হতে পারে, ব্রেনে হতে পারে, যে কোনো স্কিনে হতে পারে। সো দ্য বেসিক চেঞ্জেস আর দ্য সেম ফর অ্যাকিউট পায়োজেনিক ইনফেকশন, বেসিক চেঞ্জেস আর ভেরি সেম, বাট তাহলে কি আলাদা না, তার ক্ষেত্র বিশেষে তার চেহারাটা একটু পাল্টে যাবে, তার একটা রকম একটা এখানে যেরকম দেখতে হবে নিশ্চয়ই অ্যাপেন্ডিক্সে সেরকম দেখতে হবে না, ব্রেনেও সেরকম দেখতে হবে না। কাজেই that is the morphological changes or the structural changes what can be seen by the naked eye or gross examination and under the microscope. That is the morphological, that is the morphological changes. And next is the clinical significance with the functional consequences due to the morphological changes. কিরকম, গলায় একটা ফ্যারিঞ্জাইটিস হয়েছে, আমার গলা খুসখুস করছে, গলাটা কাশি হচ্ছে, এইবারে গলাটায় এত বেশি ইডিমা হয়েছে আমি আর কথা বলতে পারছি, তাহলে আমার একটা ফাংশনাল প্রবলেম হচ্ছে। আমার এইখানে একটা হাড় ভেঙে গেছে, এখানে যথারীতি তার কাণ্ড কারখানা চলছে, হিলিং চলছে, ইনফ্লামেশন চলছে, কিন্তু আমি আঙুলটা নাড়তে পারছি না, আমার ফাংশনাল একটা কিছু গোলমাল হচ্ছে। কাজে প্রত্যেকটা জিনিসেরই এই যে একটা প্রসেস চলছে, ডিজিজ প্রসেস চলছে, তার জন্য তার কিছু ফাংশনাল অ্যাবনর্মালিটি দেখা দেবে। শুধুমাত্র চেহারায় যে পাল্টালো তা তো না, শুধু যে সে তার অ্যাটায়ারটা চেঞ্জ করে এলো, চেহারাটা চেঞ্জ করে স্টেজে নেমে গেল তা তো না, তার ফাংশনটাও চেঞ্জ করে গেল, তার ফাংশনাল অ্যাবনর্মালিটি কিছু কিছু তৈরি হলো। সো দ্যাট ইজ দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, হ্যাঁ, কখন কি হবে। নাও দ্য ব্রাঞ্চেস অফ দ্য প্যাথোলজি, আমি খুব অল্পই কয়েকটার নাম লিখেছি। হিস্টোপ্যাথোলজি, তোমরা এতদিন পড়েছো হিস্টোলজি, এবারে পড়বে হিস্টোপ্যাথোলজি। যেটা হিস্টোলজি পড়েছিলে তার হিস্টোপ্যাথোলজি। অ্যাপেন্ডিক্স নর্মাল পড়েছিলে, এবার অ্যাপেন্ডিসাইটিস পড়বে। গল ব্লাডার নর্মাল পড়েছিলে, এবার কোলেসিস্টাইটিস পড়বে, এইরকম আর কি ব্যাপারটা। সাইটোপ্যাথোলজি অর অফেন ইট ইজ কল্ড সাইটোলজি। সাইটো মিনস দ্য সেলস। আমাদের এইটা প্রায় খুব বেশি দিনের পুরনো নয়, যদিও সাইটোলজি ব্যাপারটার খুব মজার একটা ব্যাপার আছে। আগে যেমন ফ্লুইড সাইটোলজি অনেক দিন থেকেই চালু ছিল। ফ্লুইড সাইটোলজি মানে আমাদের ধরো যে কোনো ফ্লুইড, ইউরিনের আমরা সেল দেখতাম, আমরা সিএসএফ এর সেল দেখতাম, যে কোনো জায়গায় একটা অ্যাসাইটিস হয়েছে তার সেল দেখতাম, বা এরকম, সেটা একটা চালু ছিল। সেই সাইটোলজিটা, ফ্লুইড সাইটোলজিটা অনেক দিন থেকে চালু ছিল, ইভেন আমাদের স্টুডেন্ট লাইফে। কিন্তু আমরা যখন ডাক্তারি পড়েছি তখনও পর্যন্ত কিন্তু আমরা শুনিনি এফএনএসি বলে একটা জিনিস আছে বা তৈরি হচ্ছে। সেইটা তোমার এলো মোটামুটি লেট 80s এলো।
সেখানে কি করা হচ্ছে না, আমরা অ্যাসপিরেট করে টেনে বার করে আনছি কিছু সেল, যে জায়গাটা ডিজিজটা হয়েছে সেখান থেকে আমরা কিছু সেল নিয়ে আসছি, টিস্যু নয়, সেলকে অ্যাসপিরেট, নেগেটিভ অ্যাসপিরেশন দিয়ে নিয়ে আসছি, সেই সেলটাকে স্টাডি করছি, করে দেখছি তার মধ্যে কি কি চেঞ্জেস হয়েছে, করে আমরা মোটামুটি একটা ডায়াগনোসিস দিতে পারছি। যেমন ধরো একটা টিবির লিম্ফ নোড হয়েছে এখানে, আমি যদি সেখান থেকে অ্যাসপিরেট করি খানিকটা, তার যে সমস্ত, এখনো তোমরা কিছুই জানো না সেই জন্য বলছি, কিছুটা কেজিয়েশন মেটেরিয়াল পাবো, এপিথেলয়েড সেল পাবো, না 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 না। এইবারে একটা ব্রেস্টে একটা লাম্প হয়েছে, সেটা একটা বিনাইন টিউমার হতে পারে, একটা ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে, আমি আবার অ্যাসপিরেট করলাম, করে দেখলাম সেলগুলো কি বিনাইন সেলস না ম্যালিগন্যান্ট সেলস, তখন আমি বললাম না ইট ইজ আ বিনাইন টিউমার, বা আমি বললাম it is a malignant tumor. So that is the aspiration cytology. Okay, so cytology has become a very big subject nowadays. Cytology, the other is the next is the hematology, that is the which deals with the all the diseases of the blood and bone marrow, and also to some extent the lymphoid cells also. এখন হেমাটোলজি একদম আলাদা হয়ে গেছে, মানে এতই বড় হয়ে গেছে সাবজেক্টটা, মানে এমডি প্যাথোলজিতে আর কুলিয়ে উঠতে পারছে না, সেই জন্য এমডি হেমাটোলজি একটা আলাদা হয়ে গেছে, এমডি ট্রান্সফিউশন মেডিসিন হয়ে গেছে। হ্যাঁ, এইরকম এত বড় হয়ে যাচ্ছে সাবজেক্টগুলো, এত এক্সপ্যান্ড করছে জিনিসগুলো। ওকে, সো ক্লিনিক্যাল প্যাথোলজি মানে হচ্ছে, এক কথায় যদি আমি বলি, যে কোনো একটা বাজারের প্যাথোলজি ল্যাবরেটরি, সেটা হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি, মানে সেখানে সর্বস্বী হয়, এখানে কফ মূত্র থুতু না, কফ মূত্র কি স্টুল পরীক্ষা করা হয়, সেই হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। অ্যাকচুয়ালি তোমরা এখানে যখন আসবে দেখবে আমাদের প্যাথোলজির একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, মাইক্রোবায়োলজির একটা আলাদা আছে, আবার বায়োকেমিস্ট্রি একটা আলাদা আছে। কারোর যদি ব্লাড সুগার টেস্ট করাতে হয়, তার ব্লাডটা টেনে আমরা পাঠাই বা তোমরা পাঠাবে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে। কারুর ইউরিনে ইনফেকশন আছে কিনা দেখতে হলে তোমরা ইউরিনটাকে পাঠাবে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। এবার কারুর ব্লাডের তার হিমোগ্লোবিন ঠিক আছে কিনা বা তার ডাব্লিউবিসি কাউন্ট ঠিক আছে কিনা সেটা দেখবার জন্য আমার কাছে হেমাটোলজি ডিপার্টমেন্টে পাঠাবে। যদি কারুর একটা বায়োপসি হয়েছে সেটা দেখবার জন্য আমার কাছে হিস্টোপ্যাথোলজি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কলেজ রিলেটেড ডিফারেন্ট এরিয়াস। হ্যাঁ, কিন্তু একটা ল্যাব যখন তৈরি হয় তখন সেখানে ন্যাচারালি সব কিছুই একই ল্যাবে করতে হয়। ঠিক সেই কনসেপ্টটাই হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি, যেখানে নাকি প্রিলিমিনারি যা কিছু আমাদের, যা কিছু বায়োকেমিস্ট্রি বলো, বায়োকেমিক্যাল টেস্ট বলো, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট বলো, হেমাটোলজি, বেসিক যে জিনিসগুলো সেগুলো। এবারে দেখা গেল যে সেখানে একটু কোনো একটা ব্লাড দেখতে গিয়ে মনে হলো আচ্ছা এটার মধ্যে কিছু কিছু অ্যাবনর্মাল সেল বলে মনে হচ্ছে, তো ব্লাস্ট সেল বলে তো মনে হচ্ছে, দেন immediately that will be referred to the hematology department for further consultation. Okay, so immunopathology, cytogenetics and bagera bagera etc, all these things are the branches of the pathology. Now for you to study the pathology, you will study the whole pathology course in these three headings: general pathology, systemic pathology and hematology. General pathology মানে আমি যেটা বললাম যে ওই বেসিক, যে একটা ইনফেকশন হলে কোথায় কোথায় কি কি চেঞ্জেস হয়, সেটা সব জায়গাতেই যেমন এক বললাম, সেই বেসিক জিনিসটা। আর ধরো আমি বলি একটা ক্যান্সার কিভাবে হচ্ছে, নিওপ্লাসিয়া কিভাবে হচ্ছে, তার মলিকিউলার কি কি চেঞ্জেস হচ্ছে, সেইটা আমি জেনারেল প্যাথোলজিতে পড়লাম। কিন্তু একটা লাংসের ক্যান্সার হলে কি হয়েছে, একটা ব্রেনের ক্যান্সার হলে কি হয়েছে, একটা স্টমাকে ক্যান্সার হলে কি হয়েছে, বা একটা ব্রেস্টে ক্যান্সার হলে কি হয়েছে, সেটা আমরা পড়বো সিস্টেমিক প্যাথোলজিতে। কেমন? কাজে কাজে গোটা ক্যান্সারের চ্যাপ্টারটা আমরা হয়তো নিওপ্লাসিয়া বলে জেনারেল প্যাথোলজিতে পড়বো, কিন্তু তারই সিস্টেম অনুযায়ী, অর্গান অনুযায়ী যখন পড়বো সেটা সিস্টেমিক প্যাথোলজি। হ্যাঁ, তাহলে তোমরা পড়বে এইভাবে যে জেনারেল প্যাথোলজি, দ্য বেসিক রিয়াকশনস of the tissue or the cells to the abnormal stimuli is the basic, যে কোনো জায়গাকার জন্যই it is true. Systemic pathology একেবারে organ specific বা system specific, and hematology it is the mainly the diseases of the blood we will deal in. So these are the, তোমাদের জন্য এই তিনটে ভাগে তোমরা পুরো প্যাথোলজি কোর্সটাকে কভার করবে। কেমন? জেনারেল প্যাথোলজির কিছু ক্লাস হবে, পাশাপাশি হয়তো হেমাটোলজিও শুরু হবে, এই দুটো পাশাপাশি চলতে থাকবে, কেননা
জেনারেল প্যাথোলজি বা সিস্টেমিক প্যাথোলজির সঙ্গে হেমাটোলজি খুব একটা রিলেট করবে না, বললাম না ওটা একটা আলাদা সাবজেক্ট হয়ে গেছে। একই সঙ্গে পাশাপাশি হয়তো দুটো শুরু হবে এবং জেনারেল প্যাথোলজি শেষ হলে তবে গিয়ে আমরা সিস্টেমিক প্যাথোলজি শুরু করব, কেমন? So this is for you only. Thank you. We are like the lighthouses to show the way in the stormy and turbulent sea to the sailors, we the pathologists. We show the way to the clinicians who go through the across the turbulent sea to reach or to take their ship to the safe banking, for safe shore. Okay, so I think we the pathologists are like lighthouses. Thank you all.